প্রেসিডেন্ট পদের দৌড়ে একজন আমলার নাম আসলেও এগিয়ে বিএনপির সিনিয়র নেতারা। বিশেষ নয়, সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। সেমিকন্ডাক্টর হতে পারে দেশের বিনিয়োগের সম্ভাবনাময় খাত। ন্যাশনাল সিম্পোজিয়াম উদ্বোধন করে প্রধানমন্ত্রী। প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভর দেশ গড়ার আশা। সীমান্তে আবারও পুশিন আতঙ্ক। দিনাজপুরে 9 এবং ঝিনাইদহে 6 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করেছে বিজিবি। রাতে কাফরুলের দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত। পথচারী সহ গুলিবিদ্ধ 2, অস্ত্রধারী একজন আটক, বাকিদের ধরতে অভিযানে পুলিশ। সরবরাহ সংকটে আজও পাম্পে ভোগান্তি। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে শিল্পাঞ্চল। গাজীপুরের অনেক কারখানায় 2 সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মোদী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। বিকেলে 3য় দফার বৈঠক। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমদ। এদিকে দেশ জুড়ে আলোচনা চলছে কে হতে পারে পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতি। দিনের কর্মসূচি সহ সার্বিক বিষয়ের খবর জানাতে সংসদ ভবন এলাকায় তার বাসভবনের কাছ থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাফিজউদ্দিন আহমেদের আজকের কার্যসূচি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আর প্রেসিডেন্ট পদের দৌড়ে কাদের নাম শুনছেন? ইশতিয়াক, যেহেতু গতকাল বিকেল নাগাদ রাষ্ট্রপতি হিসেবে অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি আসলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, ফলে আজ তার প্রথম দিন এবং আজকে সকাল থেকে আসলে তার যে কর্মসূচি সেটা আসলে খোঁজখবর রাখছি। যদিও তেমন কোনো আসলে কর্মসূচি নেই, কিছু আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক তাকে সংবর্ধনার যে ব্যাপারগুলো সেগুলো রয়েছে, তবে এর বাইরে আসলে তাকে সংবর্ধনা কিংবা তিনি অন্য কোথাও যাওয়া, তার সঙ্গে বড় কোনো ব্যক্তিত্ব দেখা করা, সেই সব বিষয়গুলো এখনো পর্যন্ত নেই। আপনি জানতে চাচ্ছিলেন যে কারা আসলে দৌড়ে গিয়ে, একটু জানাতে চাই যে অন্তত 7 থেকে 10 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে যারা আসলে আগামী দিনে রাষ্ট্রপতি হিসেবে আসতে পারেন, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি যেহেতু আগামী দিনে হবে। তার মধ্যে এগিয়ে আছেন বলা যায় যে এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসলে আসছে। এর বাইরেও মঈন খান, মোশাররফ হোসেন থেকে শুরু করে নজরুল ইসলাম খানের নামও কিন্তু আসছে। এর বাইরে আসলে যিনি মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন নাসিমুল গণি, তার নাম শোনা যাচ্ছে। এছাড়াও একজন বিচারপতি তিনি সহ অন্তত 7 থেকে 10 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে। যদিও একটু জানাতে চাই, যেহেতু 26 ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, এরপরে 5 বছর পর 31 যে নির্বাচন, সেই 31 নির্বাচনের পরেও আসলে এই রাষ্ট্রপতি থাকবেন। ফলে যার উপর আসলে এই সরকার নির্ভর করতে পারে কিংবা আগামী দিনের নানা ক্রাইসিস যেগুলো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আসলে যিনি শক্ত হাতে আসলে সামাল দিতে পারবেন, তাদের মধ্য থেকে কাউকে আসলে নির্বাচিত করার কথা ভাবছে কিন্তু বিএনপি। যেহেতু বিএনপি সমর্থিত আসলে সরকার রয়েছে, ফলে প্রায় 200-র অধিক যেহেতু বিএনপির আসলে আসন রয়েছে, ফলে বলাই যায় যে বিএনপি সমর্থিত কেউ আসছে এটা শতভাগ নিশ্চিত। এর বাইরেও আসলে হয়তো বিরোধী দল থেকে যদি সরকারের পক্ষ থেকে কারো প্রস্তাবনার বিষয়গুলো থাকতে পারে, সেটা হয়তো আলোচনার ভিত্তিতে কারো নাম আসতে পারে। তবে এখনো পর্যন্ত যেই কয়েকজনের নাম আসলে আমি জানালাম, তাদের মধ্য থেকে হয়তো আগামী দিনের যিনি রাষ্ট্রপতি সেটা হয়তো নির্বাচিত হয়ে আসতে পারে। এছাড়াও একটু জানাতে চাই, যেহেতু মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি একটা দীর্ঘ সময় 2023 থেকে 26 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার যদিও মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছিল 2028 সালের মধ্যে, এবং তিনি কিন্তু তার অসুস্থতার কারণ দেখে তিনি আসলে পদত্যাগ করেছেন। ফলে এই যে পদটি শূন্য হলো, সেটা ভারপ্রাপ্ত হিসেবে যিনি আছেন তার আসলে বাধ্যবাধকতা রয়েছে
123 অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই আগামী 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতির হাতে তিনি আসলে দায়িত্বভার দিবেন। এখন একটি প্রশ্ন রয়ে যায় যে যিনি আসলে স্পিকার হিসেবে ছিলেন, তিনি যেহেতু ভারপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রপতি হিসেবে থাকছেন, তিনি আসলে তার বাসভবন পরিবর্তন করবেন কিনা কিংবা সংসদে তাকে দেখা যাবে কিনা সেই সব প্রশ্নের ব্যাপারে আসলে আমরা যতটুকু জেনেছি তিনি আসলে এখানেই থাকছেন এবং এখানে থেকেই তিনি তার যে কার্যক্রম রাষ্ট্রপতি হিসেবে সেগুলো আসলে তিনি পালন করবেন। এছাড়াও ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে যিনি ব্যারিস্টার কায়সার কামাল অর্থাৎ ডেপুটি স্পিকার ছিলেন, তাকে আসলে গতকালকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামীর যেই সংসদ রয়েছে অর্থাৎ তৃতীয় যেই সংসদের অধিবেশন, সেই অধিবেশনে হয়তো আমরা ব্যারিস্টার কায়সার কামালকে দেখতে পাবো। সব মিলিয়ে বলা যায় যে যিনি আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি তার আগামী দিনের কার্যক্রম এবং এই 90 দিনের মধ্যে আসলে যাকে নির্বাচিত করা যায় সেই সব বিষয়ে যে আনুষ্ঠানিকতা এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হয়তো আমরা হাফিজউদ্দিন আহমদের মাধ্যমেই দেখতে পাবো। এই ছিল জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সবশেষ। ইশতিয়াক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনের কাছ থেকে জানাচ্ছিলেন নাজমুস সাকিব। পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টায় রাজধানীর নোভো থিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার ট্যাক্স মওকুফ করবে। সেমিকন্ডাক্টর শিল্পে দেওয়া হবে বিশেষ প্রণোদনা। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ প্রতিপাদ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট চলবে দুদিন। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন এর কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। গ্যাস সংকট এবং লাইনে চাপ না থাকায় বিপাকে দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের কারখানাগুলো। কোথাও 1 সপ্তাহ আবার কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে সরবরাহ সংকটে ময়মনসিংহ বন্ধ রয়েছে সিএনজি সরবরাহ। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ, কোনোটি বন্ধ হয়ে খালি পড়ে আছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে ইফতেখার রায়হান আর ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমে যাচ্ছি ইফতেখারের কাছে। ইফতেখার, আজকে গ্যাস সরবরাহের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন? ইশতিয়াক, আসলে গত কয়েকদিন যাবতই গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং আমরা গত কয়েকদিন যাবত দেখছিলাম যে গাজীপুরের যে অধিকাংশ যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং দীর্ঘ জটলা তৈরি হচ্ছে। তবে যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এবং এই শিল্পাঞ্চলে গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে শিল্প কারখানার উৎপাদনে। এবং আমি গাজীপুরের বেশ কয়েকটি এলাকার যে চিত্র সেটি জেনেছি এবং অধিকাংশ শিল্প কারখানা আমরা দেখেছি যে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া যেটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কোনো কোনো কারখানায় তারা বয়লারের গ্যাস চালিত যে বয়লার, সেই বয়লার সচল রাখা যাচ্ছে না গ্যাসের সংকটের কারণে, যে কারণে তাদের উৎপাদন অনেক কারখানা বন্ধ রেখেছেন। আবার কোথাও কোথাও উৎপাদন হচ্ছে, তবে সেটি খুবই কম পরিসরে। এবং আমি যে কারখানাটিতে রয়েছে এই কারখানাটির যে ডাইং সেকশন সেটি গত 3-4 দিন বন্ধ ছিল, তবে আজকে সেটি চালু হয়েছে। এবং আজকে তারা যেটি করছেন যে যে অধিকাংশ কয়েকটি মেশিন চালু রাখছেন, আবার সেই মেশিনগুলো বন্ধ রেখে অন্য মেশিনগুলোকে সচল করা হচ্ছে। অর্থাৎ সবগুলো মেশিন একই সাথে কিন্তু চালানো যাচ্ছে না, যে কারণে তাদের উৎপাদনে একটি ঘাটতি দেখা দিচ্ছে। তাদের সময় মতো তাদের যে রপ্তানি আদেশ সেটি কিন্তু তারা করতে পারছেন না এবং তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যেহেতু এক শিফট, আগে যেখানে এক শিফট তাদের কারখানা পরিচালনা করা হচ্ছে সেখানে এখন 2 থেকে 3 শিফট কারখানা চালু করতে হয়। কোথাও কোথাও রাতের বেলায় গ্যাসের চাপ যখন একটু স্বাভাবিক হয় সেই সময় তারা একটু রাতের বেলাও কিন্তু শ্রমিকদেরকে কাজ করানো হচ্ছে। এবং অধিকাংশ এই কারখানাটির আমরা দেখেছি যে বেশ কয়েকটি মেশিন কিন্তু বন্ধ রাখা হয়েছে গ্যাস সংকটের কারণে। এবং তারা যেটি বলছেন যে তাদের স্বাভাবিক যে গ্যাসের চাপ সেটি 5 থেকে 6 PSI চাপ থাকলে তাদের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক থাকে, তবে সেই চাপ এখন আজকে পাওয়া যাচ্ছে 1 PSI।
অর্থাৎ যেটি স্বাভাবিকের চাইতে অনেক কম। এবং অনেক কারখানার আমরা কথা বলেছি, যেমন বেশ কয়েকটি শিল্প উৎপাদন কারখানা রয়েছে, এবং গণস্বাস্থ্য যে বেসিক কেমিক্যাল সেখানেও কিন্তু প্যারাসিটামল উৎপাদন হয়ে থাকে। সেই কারখানাটিতেও কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু প্রক্রিয়া ব্যাহত রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু গ্যাস সংকটে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে গাজীপুরের শিল্প কলকারখানাগুলো। এ পর্যায়ে জানবো ময়মনসিংহের খবর। সেখানে আছেন ইমতিয়াজ। সেখানকার শিল্প কলকারখানাগুলোতে গ্যাস সরবরাহের পরিস্থিতি কেমন, পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতিও জানাবেন। আমরা আসলে শুনছিলাম গাজীপুরের ইফতেখারের কথা। সেখানে যেহেতু শিল্প কারখানা রয়েছে, ভালুকাতেও কিন্তু প্রচুর শিল্প কলকারখানা রয়েছে, বিশেষ করে পোশাক থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা। সেখানেও আমরা যত খবর দিয়ে জানতে পেরেছি যে গ্যাসের চাপ একেবারেই কমে যাওয়ার কারণে উৎপাদনে কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু দুর্ভোগ চরম আকার পৌঁছেছে। বিশেষ করে গত 3 দিনে আমরা যেটা দেখতে পেরেছি, একেবারে অটো, সিএনজি থেকে শুরু করে ব্যক্তিগত প্রাইভেট কার, সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স, বাস থেকে শুরু করে বিভিন্ন যারা চালক রয়েছেন তারা মধ্যরাত থেকে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। কিন্তু কখন আসলে এই গ্যাস তারা সরবরাহ করতে পারবেন তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলতে পারছেন না, স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও বলতে পারছেন না। আমরা যতদূর জানতে পেরেছি যে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে কিছু কিছু গ্যাস পাওয়া গিয়েছিল 50 টাকা, 80 টাকা, 120 টাকা পর্যন্ত। কিন্তু 10টার পর থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ময়মনসিংহের সবগুলো সিএনজি ফিলিং স্টেশনগুলো, যাতে করে যাত্রী দুর্ভোগ তো রয়েছেই, পাশাপাশি এই গাড়িগুলো বন্ধ থাকার ফলে কিন্তু চালক যারা রয়েছেন তারাও কিন্তু কর্মহীন হয়ে পড়ছে এবং তারা খুব বিপাকে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে, বিভিন্ন গন্তব্যে যাবেন, তারাও কিন্তু যেতে পারছেন না এবং যাত্রী পারাপারও কিন্তু চরম দুর্ভোগ পোয়াচ্ছে। অনেকে অপেক্ষা করতে করতে আসলে খুবই ক্লান্ত হয়ে পড়ছেন এবং প্রত্যেকটা সিএনজি আসলে তারা বসে আছেন যে কখন আসলে গ্যাসের চাপটা একটু বাড়তে পারে, কিছু গ্যাস নিয়ে হয়তো তারা তাদের গন্তব্যে ফিরতে পারেন, কিন্তু কখন বাড়বে সেটি কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। পাশাপাশি যেটা আগেও বলছিলাম যে যেহেতু গাজীপুরের পরে ভালুকায় প্রচুর শিল্প কারখানা রয়েছে এবং সেখানে গ্যাস ভিত্তিক বিভিন্ন শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে পোশাক থেকে শুরু করে অন্যান্য যে শিল্প কারখানাগুলো সেগুলো কিন্তু গ্যাসের চাপ কম থাকায় চরমভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। সুতরাং একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু নেমে এসেছে এবং চালকরা যেটা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বা তিতাসের কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পেলে তাহলে হয়তো তাদের এই অপেক্ষার প্রহরটি কমতো। তারা আসলে সঠিক কোনো কিছু জানতে পারছেন না আসলে কখন আসতে পারে। আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে মহেশখালী ডিপোতে যে গ্যাস রয়েছে সেখান থেকে গ্যাসের সরবরাহ কম হচ্ছে, অর্থাৎ কাছাকাছি এলাকাগুলোতে কিছু চাপ থাকলেও যত দূরে যাচ্ছে চাপগুলো একেবারেই কমে আসছে। এবং তারাও যেটা বলছেন যে তাদের প্রত্যেকটি গাড়ি কিস্তিতে রয়েছে, কিস্তি প্রতি সপ্তাহে কিস্তির ঘানি টানতে হচ্ছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে এই কয়েকদিন ধরে খুব নাজুক একটা অবস্থায় রয়েছে এবং 6-7 ঘন্টা 8 ঘন্টা সারা রাত পর্যন্ত তারা বসে থাকছেন। এবং এই পরিস্থিতিতে আসলে কবে নাগাদ কখন এইটি ঠিক হবে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর পাশাপাশি আরেকটু বলতে চাই যে ময়মনসিংহের যে রান্নার গ্যাসগুলো সেটিও কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকাগুলোতে রান্নার গ্যাসের সংকট রয়েছে এবং রান্না করতেও কিন্তু সমস্যা পোহাতে হচ্ছে এবং যার কারণে এলপিজি গ্যাসের দিকে ঝুঁকছে। এবং চালকরা যেটা বলছেন যে পেট্রোল কিংবা এলপিজির দিকে যদি তারা ঝুঁকেন তাহলে তাদের উৎপাদন খরচটা বা ভাড়াটা তাদের বেশি নিতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু যাত্রীদের সাথে তাদের বাকবিদানটা হয়, বিভিন্ন সময় দুর্ভোগটা এটা কিন্তু আরও বাড়তে পারে। এবং এই বিষয় নিয়ে কিন্তু যেটা সবশেষ যেটা তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং এই গ্যাস সরবরাহ যতক্ষণে স্বাভাবিক হয় সেটি কিন্তু তারা চাচ্ছেন। তো সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা ময়মনসিংহের গ্যাস ফিলিং স্টেশনগুলোতে চলছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা যেন কাটিয়ে ওঠে সেই দাবি কিন্তু জানাচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা। সব মিলিয়ে এই ছিল ইশতিয়াক আমার কাছে সবশেষ। গাজীপুর ও ময়মনসিংহের গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। বিনিয়োগ করেই আয় হওয়ায় সাগরে জাহাজ ব্যবসায় আগ্রহ বাড়ছে বড় শিল্প গ্রুপের। নিজস্ব শিল্পে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের পাশাপাশি জাহাজ ভাড়া দিয়ে ভালো আয় হওয়ায় বহর বড় করছে অনেক প্রতিষ্ঠান। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তায় 2 বছরে বিনিয়োগে কিছুটা ভাটা পড়েছে। কর ছাড় থাকলেও বাজেটে জাহাজ কেনা ও বিক্রিতে বেশ কিছু পরিবর্তনে বিনিয়োগে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাহাজ বাড়াতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা চান তারা। হাজেরা শিউলির প্রতিবেদন। যে কোনো শিল্পে বিনিয়োগ করলে পুঁজি তুলে আনা বা রিটার্ন পেতে সময় লাগে, তবে জাহাজ পরিচালনার ব্যবসা এদিক থেকে ভিন্ন। বর্তমানে এ খাতের পরিধি শুধু বাড়ছে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সমুদ্র পথে পণ্য পরিবহনের চ্যালেঞ্জের সাথে বেড়েছে আয়ও। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে গেল 2 বছরে এ খাতে বিনিয়োগ কমেছে।
2024-এর জুনে দেশীয় পতাকাবাহী জাহাজ শতকের মাইলফলক অতিক্রমের পর 2 বছরে যুক্ত হয়েছে মাত্র 11টি জাহাজ। বিশ্বের বন্দরে বন্দরে লাল সবুজের পতাকা উড়াচ্ছে বর্তমানে 108টি জাহাজ। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। গোটা বিশ্বজুড়ে যে একটা জিওপলিটিক্যাল একটা আনসার্টেনটি বা ভোলেটিলিটি যেটাই বলেন না কেন, সেটার কারণে একটা ট্রেড এবং এই যে শিপিংয়ে একটা ডেফিনেটলি একটা আনসার্টেনটি তৈরি হয়েছে। সেই কারণে আসলে সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু ওয়েট অ্যান্ড সি এই পলিসিতে যাওয়ার কারণে হয়তো খুব বেশি এরকম আশানুরূপ হচ্ছে না। একসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন সর্বোচ্চ 34টি সমুদ্রগামী জাহাজের মালিক থাকলেও বর্তমানে বেসরকারি খাতই এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। 2019 সালে সরকার জাহাজ কেনায় শুল্ক করে ব্যাপক ছাড় দেওয়ার পর বাড়তে থাকে দেশীয় পতাকাবাহী জাহাজ। গত 7 বছরে বিএসসি সহ বিভিন্ন শিল্প গ্রুপ জাহাজ কিনেছে প্রায় 90টি। 2020 ও 2022 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। সর্বশেষ গত 6 মাসে দেশীয় পতাকায় জাহাজ যুক্ত হয়েছে 7টি। 27টি জাহাজ নিয়ে সমুদ্রগামী জাহাজের মালিকানায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছে KSRM গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং ও মেঘনা গ্রুপ। 11টি জাহাজ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ। 8টি জাহাজ নিয়ে HR শিপিং তৃতীয় ও 7টি জাহাজ নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে বিএসসি ও ভ্যানগার্ড। যদিও সার্ভেয়ারের উচ্চ সুপারভিশন ফি ও বাংলাদেশি নাবিকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা দেশীয় পতাকায় জাহাজ ক্রয় ও পরিচালনায় অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যেটা চ্যালেঞ্জিং এখন করতেছি, বিভিন্ন দেশে আমাদের ভিসা সমস্যার কারণে আমাদের এখন অনেক জায়গায় ট্রেড করতে আমাদের সমস্যা হচ্ছে। তো যার ফলে আমরা সরকারের কাছে যদি আইনগতভাবে এটা লেখা ছিল, কিন্তু এটা কোনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন ছিল না যে কত পার্সেন্ট কীভাবে নেওয়া হবে। আমরা মাঝে মধ্যে কোনো ক্রাইসিসে পরে নিতে গেলেও এটা আমাদের সরকারের কাছে অনেক টাইম কনজিউমিং। শতক ছড়ালেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশীয় জাহাজ এখনও পর্যাপ্ত নয়। ফলে প্রতি বছর জাহাজ ভাড়া বাবদ 10 থেকে 12 বিলিয়ন ডলার চলে যাচ্ছে দেশের বাইরে। দেশি পতাকায় জাহাজ ক্রয়ে উৎসাহী করতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আপনি যদি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, আপনি যদি হায়ার অ্যামাউন্ট অফ গ্রসটন ক্যারি করেন, সেই গ্রসটন অনুযায়ী একটা প্রণোদনা দিতে হবে। আপনি যদি এখানে বাংলাদেশি সিফার এমপ্লয় করেন, সেখানে একটা প্রণোদনা দিতে হবে, বার্থিং ফ্যাসিলিটি দিতে হবে। গ্লোবালি সবাই দিচ্ছে, এবং এটা না দিলে আপনি ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ না করলে আপনি কোনোদিন বিজনেসকে আপনি এক্সপান্ড করতে পারবেন। এদেরকে এনকারেজ করতে হবে, গভর্নমেন্টকে সফট লোন দিতে হবে। একটা লোন ধরেন আপনি 15 বা 20 বছরের জন্য আপনি দিলেন, 3% ইন্টারেস্টে দেন, ব্যবসায়ীরা সবাই এটা অ্যাভেল করবে। সমুদ্রগামী জাহাজ ব্যবসায় মোট বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও আইন কানুনের শিথিলতা ও কর দিতে না হওয়ায় পানামা ও বারমুডা সহ অন্যান্য দেশের পতাকায় আছে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত 30 থেকে 35টি জাহাজ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। জাতীয় সংসদের সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। সকালে রাজধানীর সিরিটপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এই সময় বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মামলা নিয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23শে জুলাই, 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত ও দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, ভোররাতে 5টার দিকে ঝিনাইদহের সামন্ত এলাকা দিয়ে 6 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্য রেখা থেকে 30 গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলেও জানায় বিজিবি। এদিকে দিনাজপুরেও বিএসএফের 9 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোরে বিরামপুর সীমান্ত দিয়ে এই ঘটনা ঘটে।
বিরামপুর সীমান্ত দিয়ে 9 জনকে পুষিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, সীমান্তে এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। 291 যে পিলারটি রয়েছে, পিলার থেকে 10 গজ ভারত অভ্যন্তরে 9 জন নারীকে পুষিনের জন্য যে বিএসএফ এনেছিল ভোর রাতে, সেই নারীরা কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। ঠিক এই খবর পাওয়ার পর বাংলাদেশের যে নাগরিক রয়েছেন, জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের আওতায় যে ভাইগর ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের বিজিবি সদস্য, আনসার সদস্য থেকে শুরু করে আসলে সবাই মিলে কিন্তু সীমান্তে সৈন্যরা একজন অবস্থান করছেন, যাতে করে এই 9 জন নারী কোনোভাবে বাংলাদেশে প্রবেশ না করে। সে প্রতিহত করতে কিন্তু তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে সকাল থেকে থেমে বিজিবি এবং বিএসএফ এর যে মুখী অবস্থান এবং দুই দেশের নাগরিকের যে অবস্থান, সেটি আমরা লক্ষ্য করছি এবং উত্তেজনা মূলক একটি পরিবেশ কিন্তু এখানে বিরাট করছে। এবং বিজিবির পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও বিজিবির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। আনুষ্ঠানিক কিনা তাদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত আসবে কিনা সে বিষয়ে কোনো আমরা আনুষ্ঠানিক বক্তব্য পাইনি। আরেকটি বিষয় হচ্ছে, সেটি আমরা যখন সীমান্তের ঠিক শূন্যরেখা থেকে বাংলাদেশ করছিলাম, ঠিক সেই সময় কিন্তু এই যে পুষিনের অপেক্ষায় থাকা যে 9 জন নারী রয়েছে, তারা কিন্তু সেখান থেকে চিল্লা তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছেন। তারা বলছেন তারা পেটের দায়ে কিন্তু পেশাদারিত্বের জন্য কিন্তু তারা বিভিন্ন সীমান্তে দিয়ে ভারতে প্রবেশ করে তারা ভারতের রাজস্থান নামে একটি এলাকাতে তারা কিন্তু কাজ করছেন এবং সেখানে তারা সেখানকার যে প্রশাসন রয়েছে, প্রশাসনের হাতে আটক হবার পর তাদেরকে কিন্তু পুষিনের জন্য এই সীমান্ত দিয়ে আনা হয় এবং তাদেরকে ভোর রাত 3টা থেকে এই সীমান্তে অবস্থান করানো হচ্ছে, যাতে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। সেই জন্য কিন্তু তাদেরকে অবস্থান করানো হচ্ছে। সেটি কিন্তু প্রতিহত করেছে যারা নাগরিক রয়েছেন, তারা রয়েছেন লাঠিহাতে কিন্তু প্রতিহত করছেন, সবাই কিন্তু প্রতিহত করছে। এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছি, সেটি সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে সদস্য সংখ্যা সেটি বাড়ানো হয়েছে এবং এই 9 জন নারী কিন্তু এখনো সীমান্তের যে শূন্যরেখা থেকে ভারতের যে 10 গজ অভ্যন্তর, সেখানে কিন্তু অপেক্ষা করছে তারা বাংলাদেশ এবং বারবার তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করতে হয়েছে এবং এই 9 জন নারী কিন্তু এখনো সীমান্তের সেই শূন্যরেখা থেকে ভারতের যে 10 গজ অভ্যন্তর, সেখানে কিন্তু অপেক্ষা করছে তারা বাংলাদেশ এবং বারবার তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। তখনই কিন্তু বিজিবির পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত সীমান্তে যে বেশ উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। বিরামপুর সীমান্ত থেকে সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সোহেল রানা। রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে যুব দলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে মিরপুর 13 নম্বরে এই ঘটনায় আরও 2 জন গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। ভাই ইউসুফ আলীকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ছোট ভাই মাসুদ। কথা ছিল শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন বড় ভাই, তবে দুর্বৃত্তির গুলিতে তার এমন চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। কারা কে ভাই মারছে আমি নাম বলতে পারতেছি না। এই সব লোক এখনো কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধ করে? এইখানে প্রকাশ্য 3 জন মানুষের গুলি করছে, আর হয়তো আরও হইতে পারে। অনেকের মানুষের প্রতিনিধিত্বই মানে মানুষ মারা যেতেছে। এটা আমি সুষ্ঠু বিচার চাই আর কি। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে শুক্রবার রাত 11:30টার দিকে কাফরুল এলাকার অপেক্স গার্মেন্টসের পাশে আড্ডা দিচ্ছিলেন ইউসুফ ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। তবে 4 থেকে 5 জন ব্যক্তির সন্দেহজনক হাঁটাচলা দেখে ডাক দিলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সুবাই আবার একটারে হাত ধরছে যে দাঁড়া ভালোভাবে কথা বল, কারা তোরা। এমত অবস্থায় আমরা ফুটেছিলাম, ও ইউসুফ বার থেকে একটু হসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। ওর সাথে হয়তো আরো 4-5 জন ছিল ওরা। এর মধ্যে গুলি লাগা ইউসুফ আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী মনির হোসেন ও সবজি ব্যবসায়ী নালাম সর্দার নামে আরও 2 জন গুলিবিদ্ধ হন। টুলে বসা ছিল, তখন দেখে অনেক ক্যানজাম চলতেছে সাইডে, তখন আব্বু করছে বইসে কাঁচামাল বিক্রি করতেছে, আর একজন দেখতেছে নিতে আছে, তখন ওই মাল দিতে আছে, তখনই এখানে বাম সাইডে আর কি গুলিটা লাগে। এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ কিছু না জানালেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে কাফরুল থানা পুলিশ। সানি মৃধা, এখন, ঢাকা। ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ধসে পড়েছে পুরো সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গম এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে প্রয়োজন শত কোটি টাকার বেশি। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক কোথাও ভেঙে গেছে, আবার কোথাও ধসে গেছে বড় অংশ। সড়কের নিচে মাটি সরে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়কে প্রায় 21 কোটি টাকা, সড়ক ও জনপথ বিভাগের 65 কিলোমিটার সড়কে প্রায় 72 কোটি টাকা এবং এলজিইডির 90 কিলোমিটার সড়কে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। বান্দরবান জাতীয় সড়ক অনেক রাস্তাঘাট অনেক ভেঙে নষ্ট হয়ে গেছে। 8-9 দিন পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে তখন রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। 51টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধসে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমাদের এই স্বল্প মেয়াদে আমাদের যে সড়কের নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্টটি পেয়েছি, সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের আওতাধীন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে অন্তত 133 কোটি টাকার প্রয়োজন। দ্রুত বরাদ্দ ও সংস্কার শুরু না হলে দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জনতা ককরোচ পার্টি সিজেপি। এছাড়াও ক্ষতিপূরণ ও আইনি বিষয়গুলোতে সরকারের ইতিবাচক সাড়ার লিখিত প্রতিশ্রুতিপত্র দাবি করেছে দলটি। চলমান আন্দোলন নিরসনে বিকেলে তৃতীয় দফায় সরকারের সঙ্গে আলোচনায় বসবে সিজেপি। এদিকে টানা কর্মসূচির অংশ হিসেবে আজও দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছে দলটির সমর্থকেরা। অন্নপ্রসাদের প্রতিবেদন। মাথা ন্যাড়া করে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে সমর্থন জানিয়ে মোদি, অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করছেন বিরোধী দল কংগ্রেসের এক যুবকর্মী। দাবি আদায়ে সিজেপি ও সরকারের দফায় দফায় আলোচনার মাঝেই এখনও প্রতিবাদে উত্তাল দিল্লি। শনিবারও ভ্যাপসা গরম উপেক্ষা করে প্রতিবাদের কেন্দ্রস্থল যন্তর মন্তরে অবস্থান সিজেপির নেতাকর্মীদের। বিশৃঙ্খলা এড়াতে সেখানে সতর্ক অবস্থানে পুলিশ। এদিকে এক ভিডিও বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, টাইফয়েডে আক্রান্ত হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিনি ও তার দল। I have been diagnosed with typhoid और ट्रीटमेंट चल रहा है मेरा, रोज सुबह और शाम को आईवीज लग रहे हैं। बट आई रियली वांट टू थैंक ऑल द कॉकरोचेस जो पूरे देश भर में पीसफुली प्रोटेस्ट कर रहे हैं और इस मूवमेंट को इतना सक्सेसफुल बना दिया है आप लोगों ने। एंड आई एम वेरी श्योर अगर हम ऐसे ही पीसफुली प्रोटेस्ट करेंगे तो धर्मेंद्र प्रधान का इस्तीफा जरूर होगा। এছাড়াও আলাদা এক্স বার্তায় সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না আসলে আলোচনার কোনো মানে নেই। এছাড়াও প্রধান দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সিজেপি। পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও প্রশ্ন ফাঁস রোধে সরকার আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে যে ইতিবাচক সাড়া দিয়েছে তার লিখিত আশ্বাসপত্রও দাবি করেছে দলটি।
আজ তৃতীয় দফায় ফের সরকারের সঙ্গে আলোচনায় বসবে সিজেপির প্রতিনিধি দল। ইতোমধ্যে বৈঠকে বসার তথ্যটি নিশ্চিত করেছেন মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এর আগে দিল্লিতে আন্দোলনের জেরে অপসারণ করা হয়েছে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএর ৪৭ জন আধিকারিককে। তবে সবকিছুর মাঝে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার ইস্যুটি। কেন অনশন ভাঙলেন এই অধিকার কর্মী, তার জবাব দিতে শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ওয়াংচুক। দাবি করেন শারীরিক শক্তি যা ছিল তা নিয়ে শেষ পর্যন্ত অনশন চালিয়েছেন। এছাড়াও অনশন ভাঙতে গোপন রাজনৈতিক দর কষাকষির অভিযোগ উড়িয়ে দেন তিনি। পাশাপাশি ২৬ দিন অনশনের পর এখন তাকে আন্দোলনকারীদের বিষয়ে আন্তরিকতার প্রমাণের দরকার আছে কিনা সে বিষয়ে সমালোচকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ওয়াংচুক। 26 दिन भूखा रहने के बाद जिसमें कि मेरे 11 किलो शरीर खत्म हो चुका है, मसल्स चले गए हैं, ऑर्गन और दिमाग पर इरिवर्सिबल डैमेज लगभग होने के कागार पर पहुंचा है। क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। ইতোমধ্যে ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এছাড়া বিহারে একটি বাম সংগঠনের ডাকে পালিত হচ্ছে হরতাল। শনিবার সকালে প্রদেশটির বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইউরোপের দাবানল। স্পেন ও ফ্রান্স থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এরও বেশি বাসিন্দাকে। এদিকে রাজধানী মাদ্রিদের দাবানল চলে গেছে দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে ভারতের আসামে অব্যাহত বন্যায় একদিনেই প্রাণহানি হয়েছে 14 জনের। পেনুকা সুলতানার প্রতিবেদন। দাউ দাউ করে আগুনে পুড়ছে স্পেনের রাজধানী মাদ্রিদের বাইরের বেশ কিছু এলাকা। পুড়ছে মানুষের ঘরবাড়ি, এমনকি গাড়িও। আর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। তবে নিরলস পরিশ্রম করে তা নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। অবশ্য দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমে 3টি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ। এছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে শক্তিশালী এই দাবানলটি রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেস নেদিয়াস দে লা অলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মাদ্রিদের পশ্চিমে পার্বত্য অঞ্চলের শহরগুলো থেকে 19,000-এরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন 2,000-এর বেশি দমকল কর্মী ও 10টি বিমান। শুধু স্পেন নয়, আগুনে জ্বলছে ফ্রান্সও। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লদ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ মানুষকে। এছাড়া বোর্দোর নিকটবর্তী এলাকা থেকে প্রায় 60,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকেও। J'ai peur, j'ai peur. Hier quand j'ai quitté ma maison, j'ai peur de ne pas la retrouver. Malgré que le feu n'est pas encore là, mais il y a ce petit truc. Part du côté de Périgueux, on a de la famille, donc on va y aller, on va les réveiller à, je pense, 4 heures du matin. এদিকে আগুন নেভাতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অবশ্য পরিস্থিতি খুব ভয়াবহ বললেন ফ্রান্সের লে কেপ ফেরেটের মেয়র। Vous avez raison, c'était le scénario catastrophe que je redoutais particulièrement, qui m'empêchait de dormir déjà depuis une dizaine d'années. Nous avons eu des conditions climatiques extrêmes depuis 1 mois et demi, avec pas une goutte de pluie, des températures hors normes, et malheureusement, nous avons aujourd'hui un feu hors norme. এদিকে ইউরোপের দাবানলের বিপরীতে বন্যার পানিতে ভাসছে ভারত। শুধুমাত্র আসাম রাজ্যেই একদিনে বন্যায় প্রাণহানি হয়েছে কমপক্ষে 14 জনের। এর মধ্য দিয়ে গত কয়েকদিনে অব্যাহত এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61 জনের। এছাড়া ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে গুজরাট। বন্ধ রয়েছে আহমেদাবাদ ভিরাম গ্রাম মহাসড়ক। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও খরার কারণে তীব্র সুপেয় পানির সংকটে ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের বিভিন্ন অঞ্চল। নদী, ঝর্ণাসহ পানির প্রাকৃতিক উৎসগুলো শুকিয়ে যাওয়ায় দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আবহাওয়াবিদদের শঙ্কা, এল নিনোর কারণে দীর্ঘায়িত হবে খরা পরিস্থিতি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে।
ভৌগোলিক অবস্থান ও টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকার কারণে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। আকস্মিক বন্যা, সুনামি, ভূমিধসের মতো ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য প্রায়ই সংবাদের শিরোনামে থাকে এশিয়ার দেশটি। এবার শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও খরার কারণে তীব্র সুপেয় পানি সংকটে ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের বিভিন্ন অঞ্চল। শুকিয়ে গেছে নদী, পাহাড়ি ঝর্ণা সহ পানির প্রায় সব প্রাকৃতিক উৎস। জীবন বাঁচাতে প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য বোতল হাতে দুর্গম পথ পাড়ি দিচ্ছেন বাসিন্দারা। পানির সংকট কিছুটা লাঘবে পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে বাঁশের নল। সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যতটুকু পানি মিলছে তাই দিয়ে দিনের প্রয়োজনীয় কাজ সারছেন বাসিন্দারা। এমনকি পানি বন্টন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে গঠন করা হয়েছে কমিটিও। Kalau musim kemarau ini kita dibagi, satu kampung itu kita dibagi 12 orang. Untuk sekarang ini satu orang itu kebagian 8 galon ini gitu. তবে বাসিন্দাদের শঙ্কা, শুষ্ক মৌসুম যত দীর্ঘায়িত হবে পানির উৎস ঝর্ণা আরো সংকুচিত হবে, সংকট আরো বাড়বে। এ কারণে শুষ্ক মৌসুমে বিকল্প পানির উৎস নির্ধারণ ও পানি সংরক্ষণের অবকাঠামো নির্মাণে সরকারের সহায়তা চান ভুক্তভোগীরা। Kalau kemaraunya panjang, pengennya mah ada bantuan aja gitu. Lumayan. Iya. আবহাওয়াবিদদের শঙ্কা, প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি এল নিনোর কারণেই সামনের দিনগুলোতে খরা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যে কোনো দেশের একজন ক্রিকেটার দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পেতে বছরের পর বছর ঘাম ঝরায়। সেখানে জাতীয় দলের ডাক পেয়েও খেলতে অস্বীকৃতি জানালেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের একদিন আগে জানা গেল এমন খবর। একসময় ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজ আজ যে বিশ্বকাপেও সুযোগ পেতে ধুঁকছে তার নেপথ্যে কি তবে তারকা ক্রিকেটারদের দেশপ্রেমের ঘাটতি আর ফ্রাঞ্চাইজি লিগের টাকার ঝনঝনানি? মিনারুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ক্রিকেট বিশ্বে এখনও এমন বহু ক্রিকেটার আছেন যাদের কাছে জাতীয় দলের টুপিটা যে কোনো কিছুর চেয়ে মূল্যবান। কিন্তু ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজের এক চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন জাতীয় দলে ডাক পেয়েও মুখ ফিরিয়ে নেন, তখন প্রশ্ন ওঠে নিয়মনীতি আর মানসিকতা নিয়ে। 29 বছর বয়সী পেসার আলজারি জোসেফকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে রেখেছিল টিম ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজের ঠিক আগের দিন কোচ ড্যারেন স্যামি যা জানালেন তা শুনে হতবাক ক্রিকেট বিশ্ব। জোসেফ খেলছেন না, ওকে না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। কিন্তু বাস্তবতা হলো জোসেফ নিজেই এটা প্রত্যাখ্যান করেছে। ওকে স্কোয়াডে রাখা হয়েছিল, ও চোট থেকে ফিরেছে, তবে পরবর্তীতে কিছু কারণে ও খেলতে অস্বীকৃতি জানিয়েছে। চুক্তিভুক্ত খেলোয়াড়েরা কিভাবে দলের ডাক প্রত্যাখ্যান করার সুযোগ পায় তা আমি জানি না, বিষয়টি বোর্ডের উপরই ছেড়ে দিচ্ছি। পেসার হিসেবে আলজারি জোসেফের না থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য যেমন মাঠের বড় ক্ষতি, তার চেয়েও বড় আঘাত তাদের ক্রিকেট সংস্কৃতির মূলে। একসময়ের বিশ্বকাপানো ক্যারিবিয়ানদের কেন আজ বিশ্বকাপ খেলতে বাছাই পর্ব পেরিয়ে মূল মঞ্চে ঢুকতে হয় কিংবা অনেক সময় বাদ পড়তে হয়, তার জবাব লুকিয়ে আছে এই ঘটনাতেই। বিশ্বের বিভিন্ন কোণায় ফ্রাঞ্চাইজি লিগের লোভনীয় চুক্তির পেছনে ছুটতে গিয়ে জাতীয় দলের দায়বদ্ধতা আজ ঠেকেছে তলানিতে। তবে এমন পরিস্থিতির মধ্যেও কোচের বিশ্বাস, স্কোয়াডে থাকা বাকি বোলাররা ঠিকই পাকিস্তান দলের 20টি উইকেট শিকার করার মতো সামর্থ্য রাখে। যাই হোক না কেন, আমাদের যে বোলিং আক্রমণ আছে তারা টেস্টে 20 উইকেট তুলে নিতে সক্ষম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে আমরা বল হাতে সমকক্ষ লড়াই করেছি। শ্রীলঙ্কা সিরিজে ব্যাটাররা বড় রান পেয়েছে। ব্যাটাররা রান করলেও আমাদের এই বোলিং লাইন আপ নিয়েই ম্যাচ জেতা সম্ভব। সামার জোসেফ, কেমার রোস, জেইডেন সিলসদের নিয়ে পাকিস্তান বধের ছক কষছেন স্যামি। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই আলজারি জোসেফের এই বিমুখতা আরও একবার বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ভবিষ্যৎকে। টাকার ঝনঝনানি আর ব্যক্তি স্বার্থের কাছেই কি এভাবেই ধীরে ধীরে ধসে পড়বে সাবেক বিশ্বজয়ীদের ক্রিকেট ঐতিহ্য? মিনারুল ইসলাম, এখন। দর্শক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিশ্বাসী মানুষ এবং আমি মনে করি যে আশাবাদীও মানুষ, যে আমরা আপনাদের যে নেতৃত্ব এখানে আপনারা পেয়েছেন, আপনাদের মহাপরিচালক সাহেব এখানে যিনি আছেন, অত্যন্ত পরিশ্রমী লোক এবং সৃজনশীল লোক। তার নেতৃত্বে আপনারা এটাকে আরও উঁচুতে নিয়ে যান
উঁচুতে নিয়ে যেতে পারবেন, তখনই সফল হবেন যখন আপনারা আপনাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে ডিসেমিনেট করতে পারবেন, কৃষকের কাছে নিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে কৃষককে আরও উন্নত হওয়ার চেষ্টা করতে সুযোগ করে দিতে পারবেন। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, এই বিষয়গুলোর দিকে আপনি একটু নজর দেন, আপনারা ভালোভাবে যেন বাজারজাত করা যায় কৃষিপণ্য, সেই কীভাবে করা যায় তার উপরে গবেষণা করেন। যেমন আমার কাছে মনে হয়, আমার যে কথা বলছিলেন কিছুক্ষণ আগে সিরাজ সাহেব, ছেলেরা শুধু চাকরি চায়, আরও একটা ব্যাপার আছে, আর ঠিকাদারি করতে চায়। খেয়াল করে দেখবেন সিরাজ ভাই একটু শোনেন, আপনি বললেন না ছেলেরা শুধু চাকরি চায়, আমি আরেকটা জিনিস দেখি, ঠিকাদারি করতে চায়, ওদের ডিপার্টমেন্টে ঠিকাদারি করবে। আমি বলছি ওসব বাদ দিয়ে তোমরা ব্যবসা করো না, করো যে কথা আপনি বললেন, ছোট ছোট উদ্যোক্তা হও। আপনার যে এখন গভর্নমেন্ট অনেক সুবিধা করে দিয়েছে যে আপনি ব্যাংক সুবিধা পাবেন যদি কৃষিতে কোনো কাজ করতে চান, ছোট ছোট আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান। মার্কেটিং করার জন্য আপনি ছোট ছোট ফ্রিজিং ভ্যান নেন না কেন, বগুড়াতে এই প্রোডাক্টসগুলো নিয়ে আপনি ঢাকায় চলে যান, এখানে যখন 10 টাকা দাম, ঢাকায় তখন আপনার 80 টাকা দাম, 100 টাকা দাম। তাহলে আপনি যদি নিতে পারেন, এই কোম্পানি যদি তৈরি করতে পারেন, আপনি তো ইজিলি মাসে 10-12 লাখ টাকা আয় করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।